ইতিমধ্যেই কিন্তু বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, কারণ গত বছর আমরা হিন্ডেনবার্গ রিপোর্ট দেখেছিলাম, আর তারপর এবার একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রে এদেশের যিনি অত্যন্ত নামকরা ব্যবসায়ী গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এদেশে সৌরবিদ্যুৎ প্রকল্পে সেখানে ইনভেস্টের জন্য তিনি সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। আর ইতিমধ্যেই রাহুল গান্ধী তার দ্রুত গ্রেফতারির দাবি করেছেন। আসন্ন শীতকালীন অধিবেশন কি তাহলে সংসদে এই নিয়ে তোলপাড় হবে? তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নতুন করে সিআইডিকে ঢেলে সাজাবেন এমনটা বলছেন। এসটিএফকে আরও বেশি কার্যকরী করতে হবে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাদেরকেও কিন্তু আরও শক্ত হতে হবে, এমনটাই তার বার্তা। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে পরিচয় করে দিই, সমীর চট্টোপাধ্যায় রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, চন ভট্টাচার্য, চন্দন ঘোষ চৌধুরী এবং আইনজীবী শীর্ষেন্দু সোনারয়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। ঠিক কি সামনে এলো এবার নতুন করে? মার্কিন মুলুকে ঘুষের অভিযোগে বিদ্ধ শিল্পপতি গৌতম আদানি এবং তার ভাইপো, এই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো নিউ ইয়র্কের জেলা আদালত। ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর সহ 8 জনের বিরুদ্ধে। 5টি মামলা দায়ের হয়েছে। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি নিশ্চিত করতে ভারতীয় আমলাদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয় গৌতম আদানিদের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের। গোটা ঘটনায় জেপিসি তদন্ত দাবি করেছে কংগ্রেস। গৌতম আদানিকে আজই গ্রেফতার করতে হবে, যদিও একেবারে শুরু থেকেই প্রধানমন্ত্রী তাকে রক্ষা করে আসছেন। সত্যি কি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে? রাহুল গান্ধী কিন্তু ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছেন। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। और राजस्थान भी इसमें इन्वॉल्व है, एंड महाराष्ट्र में भी बीजेपी की सरकार ने एसआई कॉन्ट्रैक्ट किया है। वही कॉन्ट्रैक्ट छत्तीसगढ़ में था। तो मेरा कहना है जहां भी ये हुआ है, चाहे ऑपोजिशन की सरकार हो चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए। मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। सब एक साथ है, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है। तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे। দুর্নীতির অভিযোগ কিন্তু গৌতম আদানির বিরুদ্ধে এই প্রথম নয়, তবে এবার একেবারে মধ্যবিত্তের ঘরের ভেতরে গিয়ে কিন্তু তা পৌঁছে গিয়েছে। ঠিক হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পরও যেভাবে শেয়ার বাজারে একটা তোলপাড় পড়ে গিয়েছিল, এবারও কিন্তু সেই ছবি, এবং অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যাদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন গৌতম আদানির সংস্থা এবং এলআইসি। আমি আলোচনায় আসবে সর্বরীদিকে দিয়ে শুরু করব। সর্বরীদি, যখন গত বছর হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে এলো, শেয়ারের দরে কারচুপির অভিযোগ উঠল গৌতম আদানির বিরুদ্ধে, তারপর সেবি তারা কিন্তু ক্লিন চিট দিয়েছিল। অবশ্যই মাধবীপুরী বুচের প্রসঙ্গ এ নিয়ে আমি আসবো আলাদা করে, কিন্তু কোম্পানি বিষয়ক যে সংস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারের, এসএফআইও রয়েছে, সেবির ভূমিকা তো অবশ্যই প্রশ্নের মুখে। কি করলো এরা? না, দেখুন, এই যে বিষয়টা চলছে, এটার পিছনে একটা অন্যরকম বড় খেলা আছে। তার কারণ হচ্ছে যে রাহুল গান্ধী হঠাৎ করে বলছেন আমেরিকার ফেডারেল কোর্ট একটা দোষী সাব্যস্ত করেছে, ভারতে কেন প্রধানমন্ত্রী তার কেন সুপারিশটা করছেন না? আমি বুঝতেই পারছি না, আমেরিকার ফেডারেল কোর্টের কোনো রায় ভারতে তখনই সেটাকে আমল করতে হবে। ভারতের সংবিধানে এরকম কিছু আছে কিনা? ভারতীয় সরকারি আধিকারিকদের তিনি এই ঘোষণা প্রস্তাবটা দিয়েছেন। কথা হচ্ছে যে সময় টাইম ফ্রেমটা খুব জরুরি, যে কোন সময় কোন কোন রাজ্যের আধিকারিকদেরকে পয়সা দেয়া হয়েছে বলে এই কথাটা উঠছে। কারণ কেরল এবং কর্ণাটক বৃহত্তর কাজ আদানি সেই সময় করেছেন। তো তখন কিন্তু সেই রাজ্যগুলোতে বিজেপির সরকার ছিল না। আসলে রাহুল গান্ধীর মাথা ঠিক নেই, তার কারণ হরিয়ানাতে তো প্রায় মিডিয়া বানিয়ে দিয়েছিল সরকারটা, সেখানে মুখে কালি পড়েছে। তারপরে যেভাবে এক্সিট পোল মহারাষ্ট্র দেখাচ্ছে, জম্মু কাশ্মীরটা বের করে নিয়ে গেল কংগ্রেস, সেটাতে খানিকটা হলো বেকায়দায় পড়লো বিজেপি।
সুইফট হচ্ছে, ক্লিন সুইফট হচ্ছে। ইউপির 9টা সিটে 7টা সিট এবং রাজস্থানের 7টার মধ্যে 5টা সিট। তাতে বোঝা যাচ্ছে যে শনিবার রেজাল্টের পরে যখন শীতকালীন অধিবেশন শুরু হবে, সেখানে যখন আমাদের ওয়াকফ বোর্ডে সংশোধনী বিল নিয়ে আলোচনার আগে সংসদের অভ্যন্তরটাকে ভন্ডুল করে দাও। সেখানেও তো প্রশ্ন রয়েছে ওয়াকফ বোর্ডের জন্য যে জেপিসি, সেই বৈঠকটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। চেয়ারম্যানকে নিয়ে তো ইতিমধ্যেই ক্ষোভ অভিযোগ জমা পড়েছে। না, ক্ষোভ অভিযোগ জমা করতে ওনারা পারেন, কথা হচ্ছে দেশের জন্য যেটা ভালো দেশের প্রধানমন্ত্রী সেটাই করবেন। দেশের জন্য যেটা ভালো, মধ্যবিত্ত যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে বাধ্য হচ্ছেন 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী বলছেন যে এক তো ডিজিটাল ইন্ডিয়া এবং দ্বিতীয় হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন। মানুষজন শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন কি করে যদি ন্যূনতম সুরক্ষার ভরসাটুকু তারা না পান? সর্বরিতি যে কথা বললেন গতকাল অমিত মালব্য কিন্তু সেই প্রসঙ্গ একবার তুলেছেন, আপনাদের দেখিয়ে দিই। যে 4টি রাজ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আদানির বিরুদ্ধে ঘুষ প্রস্তাবের অভিযোগ, তার কোনোটিই কিন্তু বিজেপি শাসিত ছিল না। মার্কিন আদালতে মামলা দায়েরের পর কংগ্রেসের অভিযোগের জবাব বিজেপির। ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশে সৌর বিদ্যুৎ প্রকল্পে ঘুষের অভিযোগ করা হচ্ছে। 2021 থেকে 2022-এর মধ্যে এই রাজ্যেই ক্ষমতায় ছিল কংগ্রেসের শরিক দল, দাবি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো। চন্দনদা, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল গান্ধী আক্রমণ করছেন এমনটা অভিযোগ, কিন্তু গত বছর জানুয়ারি নাগাদ যখন হিন্ডেনবার্গের রিপোর্টটা সামনে এসেছিল তখন রাহুল গান্ধীর সামনে এজেন্ডা কি ছিল? মানে সামনে 2024-এর লোকসভা নির্বাচন ছিল, সেই কারণেই তিনি জেপিসি দাবি করেছেন। এবারও জেপিসি দাবি করছেন রাহুল গান্ধী, দ্রুত গ্রেফতারির কথা বলছেন। আসন্ন সংসদের যে শীতকালীন অধিবেশন রয়েছে সেটা তোলপাড় হবে কিনা, এটা যেমন একটা জিনিস জানার, তার পাশাপাশি আমি আরেকটা জিনিস জানতে চাইবো। এই মুহূর্তে আমরা জানি যে তৃতীয় মোদী সরকার কিন্তু একার ক্ষমতায় নেই, ইতিমধ্যেই তাদেরকে কিন্তু বিরোধীদের খানিকটা চাপের মুখে থাকতে হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এবং তার সরকারকে। কোথাও সেই অ্যাডভান্টেজটা কি বিরোধীরা নিতে পারবে? দেখো, একটা কথা একেবারে শুরুতে বলতে হবে, সেটা হলো সর্বরীর একটা এক্সপ্লেনেশন, এবং সেটা আলটিমেটলি বাউন্স করলে আদানিতে না, সেটা বাউন্স করলে আগামীকাল নির্বাচনে কি হতে পারে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে আদানিকে ঘিরে প্রথম প্রশ্ন সাধারণ মানুষের, যেটা শুরু করতে হবে তুমি অস্ট্রেলিয়া কোল লাইসেন্স ক্যান্সেল। মানে সেখান থেকে একটা বড় সেটব্যাক শুরু হয়েছিল, এবং সেটা শুরু হয়েছিল 2014, 15, 16 ঠিক এরকম একটি সময়। এবং তার পরবর্তী সময় আমরা বিভিন্ন সময় দেখেছি প্রশ্নগুলো এলো কেন। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মোটামুটিভাবে সঙ্গী হন শুধু আদানি নন, আদানির ওই এন্টায়ার এন্টারপ্রাইজ, অর্থাৎ আদানি এন্টারপ্রাইজের সদস্যরা। এবং তারপরে দেখা যায় অযাচিতভাবে বা অজনিত কারণে আমরা দেখতে পাই ব্যাপক কন্ট্রাক্ট তার কফারে ভুগছে। এটা হচ্ছে প্রথম। হিন্ডেনবার্গ রিপোর্ট কি করেছে ওয়ার্ল্ড ওয়াইড যেসব অ্যাকাউন্টিং সিস্টেম সেখানে আদানি কিভাবে প্রভাবিত করেছে এবং সেই প্রভাব সেবিতে কিভাবে পৌঁছেছে, এবং বিভিন্ন শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এটা কিভাবে আদানি এন্টারপ্রাইজকে কফার ভরাবার জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবি তার রেগুলেশনকে ইভেন চেঞ্জ করেছে বা সার্ভেইলেন্স করেননি, যেটা মাধবী বুচের এগেনস্টে এই প্রশ্নটা রয়েছে। এটা দেখো কিভাবে মাধবী দেবী অ্যাভয়েড করে গেলেন পার্লামেন্টে ইমপিচমেন্টের ক্ষেত্রে, আমরা এটা দেখেছি। দ্বিতীয় প্রশ্নটা আরও মারাত্মক, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে হবে কেন আমেরিকান কোর্ট এবং ইন্ডিয়ান কোর্ট এর সাথে যুক্ত। তার কারণ ভারতবর্ষের সব থেকে বড় সোলার প্যানেল তৈরি করবার জন্য যে ইনভেস্টমেন্টটা আদানি করেছেন, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এফডিআইকে সব থেকে বেশি প্রভাবিত করেছেন, এবং আমেরিকানরা তার মধ্যে অন্যতম। ভারত তাকে গ্যারান্টি করেছে, এবং যেসব 7 জন অফিসারের বিরুদ্ধে যে প্রশ্নটা এসছে তারা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, অর্থাৎ এই মালবিয়া যেটা বলছেন রাজ্য না, এটা কেন্দ্রীয় ইউনিয়ন গভর্নমেন্টের অধীনস্থ 7 জন অফিসিয়াল যারা এটাকে প্রভাবিত করেছেন। প্রভাবিত করার বিনিময় মূল্যটা কত না, $250 মিলিয়ন। বাস্তব এই 237 কোটি টাকা যেটা বলছো, এটাতে কি কেন আমেরিকান কোর্ট বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রশ্নটা তুললেন? প্রশ্নটা এখানে তুললেন যে এর মূল টাকাটাই এসছে, প্রায় 61% টাকাটা প্রভাবিত করা হয়েছে যেহেতু সরকার সার্টিফিকেশন আছে আমেরিকার মার্কেটে এফডিআই ইনভেস্টমেন্ট করুক, অর্থাৎ বঞ্চিত কারা হচ্ছেন? বঞ্চিত হচ্ছেন আমেরিকান ইনভেস্টররা। ন্যাচারালি আমেরিকান কোর্ট তাকে রিভিউ করেছেন এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছেন। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা মানে দ্যাট ইজ আ কনক্লুসিভ ডিসিশন যে এরা দোষী। ভারত সরকারের কাছে যখন ছাড়া হচ্ছে, ইমপিচমেন্টের জবাব দিচ্ছেন না, পালিয়ে বেড়াচ্ছেন মাধবী দেবী। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এখন একটি শব্দ ব্যবহার করবেন না, এক হ্যায় তো সেফ হ্যায়। এই যে সিদ্ধান্ত, এটা শুধুমাত্র মানুষ মনে করেছিল বোধহয় মহারাষ্ট্রের ইলেকশনে, যেটা সর্বরী বলবার চেষ্টা করছে, কিন্তু এক হ্যায় তো সেফ হয় মানে ওই আদানি
आई मीन अंबानी मिले ওই এক है तो सेफ है কিন্তু যেখানে সাধারণ মানুষের কথা বারবার প্রধানমন্ত্রী বলেন, যেখানে সাধারণ মানুষের চিন্তার প্রসঙ্গ কিন্তু এই ঝাড়খণ্ড মহারাষ্ট্রের আগামীকালের যে ভোটের রেজাল্ট বেরোবে, বারবার প্রচারে আমরা দেখেছি যে একেবারে রুটি বেটিদের কথা প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে। সেখানে মধ্যবিত্তের পকেটে যখন টান পড়ছে তখনও প্রধানমন্ত্রী চুপ কেন, এই প্রশ্ন তো উঠবে চয়নদা। নিশ্চয়ই উঠবে। আমি একদম খুব পরিষ্কারভাবে বলছি, যেটা চন্দনের কথার সঙ্গে আমি কিছু কথা যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে যে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কিন্তু হয়েছে। গৌতমাদের এই যে পাঁচখানা অভিযোগ দায়ের হয়েছে, ঘুষের পরিমাণটা, কোন কোন আধিকারিককে ঘুষ দেওয়া হয়েছে তাদের সংক্ষিপ্ত নাম, এবং সব মিলিয়ে রাজ্য এবং আঞ্চলিক স্তরে কাদের হাতে পৌঁছে গেছে। দেখুন, কোনো রাজনৈতিক নেতার নাম কিন্তু উঠে আসছে না, উঠে আসছে সরকারি আধিকারিকদের নাম, এবং এটা প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে ঘুষটা দেওয়া হয়েছে। সবচেয়ে মুশকিল যেটা হলো, ইতিহাসে এই প্রথম বোধহয় এত বড় স্তরের কোনো কেলেঙ্কারি বিদেশেও ভারতবর্ষের মুখ পোড়ালো। এবং এক্ষেত্রে আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি, এবং তার আগে মাধবী বুচের সময় থেকেই দেখতে পাচ্ছি, প্রত্যক্ষভাবে কেন্দ্রের শাসক দল বিজেপি এ ব্যাপারে অ্যাডভোকেসি শুরু করেছে, আদানির পক্ষ হয়ে কথা বলা শুরু করেছে। তার কারণ হচ্ছে আদানি উঠে আসতেই পারতেন না নরেন্দ্র মোদী যদি পাশে না থাকতেন। এই গত 30 বছর আগে আদানির নাম কেউ জানতো না, আজকে আম্বানি আদানি এক ব্যান্ডে চলে আসার মূলে কিন্তু নরেন্দ্র মোদী। এবং যেখানে বিমানবন্দরের কোনো রকম অভিজ্ঞতা নেই, সেখানে বিমানবন্দরের দায়িত্ব কিন্তু এই গৌতম আদানি কি কারণে পেয়ে যান? গভীর সমুদ্র বন্দর সব জায়গাতে প্রশ্ন কিন্তু বিরোধীরা আগেই তুলছে, দ্রুত দিয়ে দিয়েছে। একেবারে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হলো এই অভিযোগ দায়ের হওয়ার পরে, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হলো একবার দেখিয়ে দিই আপনাদের। হিন্ডেনবার্গের রিপোর্ট যখন সামনে এসেছিল তখন শুধু এলআইসির কিন্তু 16,000 কোটি টাকার ক্ষতি হয়েছিল। আর এবার কি জানা গেল, শেয়ার বাজারে কিন্তু পতন হয়েছে এলআইসি এবং এসবিআইরও। আদানি গোষ্ঠীর 7টি সংস্থায় এলআইসির বিনিয়োগ রয়েছে। আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় 35,000 কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে এলআইসি। আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ায় গতকাল একদিনে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কা লেগেছে ব্যাংকগুলিতেও। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আদানি হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এসবিআই, পিএনবি, ব্যাংক অফ বরোদা থেকে আদানির ঋণের পরিমাণ 40,000 কোটির বেশি। গতকাল এসবিআই শেয়ার দর পড়েছে 5%, পিএনবির পড়েছে 6%, কানাড়া ব্যাংকের পড়েছে প্রায় 5%। আমি সমীরদার কাছে এই জায়গায় আসবো। সমীরদা, তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে? কারণ একদিকে যদি আমরা ধরি যে সংসদে শীতকালীন অধিবেশন, যেখানে ইন্ডিয়া জোট বিরোধীরা যারা একজোট হবে, রাহুল গান্ধী পরিষ্কার বলছেন জেপিসির দাবি আবারও করবেন, ইমিডিয়েটলি গ্রেফতারের কথা বলছেন আদানিকে। তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটে পাশে থাকবে, নাকি এখানে তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে যেভাবে একেবারে অনুমতিপত্রটা হাতে পেয়ে গিয়েছিলেন আদানির পুত্র করণ আদানি, কোথাও সেই ভাবনাটাও মাথায় থাকবে? তারপর যদিও আবার আলাদা করে টেন্ডারও ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। আমরা বারবার বলেছি, যখন 2014 সালে মোদী সরকার আসে মে মাসে, সেখানে আদানি গোষ্ঠীর কে 62,000 কোটি টাকা বিশেষ করে এসবিআইকে ফোর্স করা হয়েছিল, মোদী করেছিলেন। এবং আপনারা জানেন যে হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট, যেখানে সেল কোম্পানিগুলোর বাড়বাড়ন্ত, এবং সেইখান থেকে মানে ঋণের টাকা যারা নিয়ে ব্যাংক খেলাপিরা আজকে অ্যান্টিগুয়ার বাসিন্দা হয়েছেন, যেখানে আপনারা মেহুল ভাইকে বলছেন 14,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। টোটাল 50টা ঋণ খেলাপি, অর্থাৎ 87,295 কোটি টাকা যারা লুট করে চলে গেল, তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা কেন বারবার বলছি যে বিজেপি হচ্ছে যে ফর দ্য কর্পোরেট, বাই দ্য কর্পোরেট, অফ দ্য কর্পোরেট, অর্থাৎ বেচুবাবু। এবার যদি আমরা বলি, দেখুন ব্যাংক, আজকে আপনি বললেন তো, ব্যাংক, বিএসএনএল, সেল, কোল, ভেল, ইভিন এলআইসি। আজকে আমাদের বক্তব্য একটা বললেন যে কেন তবু আদানিকে আজকে তাজপুর বন্দরের দরকার ছিল। দেখুন, রাজনীতির সঙ্গে উন্নয়নের একটা বিপাত রাখা উচিত। আচ্ছা, রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, নিঃসন্দেহে শিল্পপতি বা ধনকুবেররা এগিয়ে আসে, তারা ইনভেস্টমেন্ট করে। তো স্বাভাবিক যে অনুমতিপত্র পেলেন, তার কয়েক মাস পরে আবার টেন্ডারের জন্য অপশনটা ওপেন করে দিলেন মুখ্যমন্ত্রী। কারণ হচ্ছে আমি একটু বলে দিই, সর্বোচ্চ দর দেওয়া হয়েছিল, যেটাকে আপনারা বলছেন আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। সেখানে লেটার অফ ইন্টেন্ট, অর্থাৎ আগ্রহপত্র নেওয়া হয়েছিল। এবং তার থেকেও যদি তার যে কতগুলো মেজাজ বা প্রিভেন্টিভ যাই যা বলুন না কেন,
তার সেগুলোকে মেরিটস ডিমেরিটস দেখা হয়েছিল। স্বাভাবিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, বিদেশ দপ্তর, জাহাজ মন্ত্রকের ছাড়পত্র দরকার ছিল। সেই জায়গা থেকে স্বরাষ্ট্র দপ্তরের ছাড়পত্র সাময়িকভাবে পেলেও পরবর্তীতে অন্যান্য এনওসি গুলো পাওয়া যায়নি। এইভাবে আমরা তো একটা প্রজেক্টকে দীর্ঘদিন আটকে রাখতে পারি না, স্বাভাবিক আমরা অন্য জনের টেন্ডার নেওয়ার জন্য এগিয়েছে। একটা সরকারের তো তাই দায়িত্ব, যেখানে মানুষের কর্মসংস্থান, রাজ্যের উন্নয়ন সব দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে আজকে আপনি বলুন, যখন 13,000 কোটি টাকার আদানি স্ক্যাম নিয়ে মহুয়া মৈত্র সংসদে যখন প্রতিবাদ করেছিল, তাকে এই বিজেপি ঠিক আদানি প্রথমে তিনি লেটার অফ ইন্টেন্ট পেলেন, তারপরে টেন্ডার হলো এবং কোল প্রসঙ্গে মুখ খুলেছিলেন মহুয়া মৈত্র। তিনি এমনটাই বলেন এবং সেই কারণেই নাকি তিনি ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে জড়িয়ে পড়লেন এবং তারপরে তার সাংসদ পদ খোয়ালেন। তখন আমরা তৃণমূলকে সোচ্চার হতে দেখেছিলাম। আদানি ইস্যুতে আগেই কিন্তু প্রধানমন্ত্রীর বিবৃতি বারংবার দাবি করেছেন রাহুল গান্ধী, আর এবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলো তৃণমূল কংগ্রেসও। যেটা সামনে এসছে সেটা গুরুতর অভিযোগ। আমরা বারবার অভিযোগ করেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি শীর্ষ নেতৃত্ব যে শিল্পপতিদের কিছু বাড়তি সুযোগ সুবিধা ইত্যাদি দেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে, এই শিল্পপতির নামও তার বন্ধনী মধ্যে রয়েছে। এবারের যে অভিযোগটা এসছে সেটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, এ তো আরও মারাত্মক অভিযোগ। কেন্দ্রীয় সরকারকে, বিশেষত প্রধানমন্ত্রীকে বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত এই এত বড় অভিযোগ ভারত সরকার কিভাবে দেখছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি বলছেন শিল্প সম্মেলনে আদানিকে এনে উচ্ছ্বসিত ছিলেন মুখ্যমন্ত্রী। না, কিছুদিন আগে তো বিজেপি এসে মুখ্যমন্ত্রী স্বয়ং আদানিকে নিয়ে এসে লাফালাফি করেছে যে আদানিকে এখানে এত কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, অমুক হবে, তমুক হবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আবার আদানির বিরোধিতা করবে কি করে? এগুলো বিরোধীদের শুধুমাত্র চক্রান্ত, আর কিছু নয়। বিরোধীরা আমাদের তৃণমূল কংগ্রেস, তার মধ্যে দ্বিধাগ্রস্ত বিরোধী। 50% লোক এক কথা বলছে, অন্য 50% লোক অন্য কথা বলছে। ভাইপো একরকম কথা বলছে, পিসি একরকম কথা বলছে, যে যার মতো বলছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। তৃণমূল কংগ্রেস দলের কোনো না নীতি আছে না নিয়ম আছে, যখন যেটা মনে হয় তখন সেটা বলে এক একজন। শীর্ষেন্দুদা, নির্দিষ্ট করে দুটো জিনিস জানতে চাইবো। প্রথম কথা, কান টানলে মাথা আসে আমরা জানি, এখানে মাধবীপুরী বুচ তাদের প্রসঙ্গ কিন্তু এবারে তদন্তে অবশ্যই সামনে আসবে, সেটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। কি কারণে ক্লিনচিট দিয়েছিল সেবি, কি আর্থিক ইন্টারেস্ট তাদের ছিল, সেই প্রশ্ন যেমন উঠবে, তার পাশাপাশি এসএফআইও বা কি পদক্ষেপ করতে পারতো যেটা তারা করেনি বা কোম্পানি বিষয়ক মন্ত্রক করেনি, এবং তার পাশাপাশি এই আমেরিকান আইন অনুযায়ী কি হতে পারে। প্রত্যেকটাই প্রশ্ন উঠবে। আজকে দেখতে হবে যে ভারতবর্ষের স্বাধীন ভারতে এই প্রথম কোনো এত বড় শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। আর আমেরিকার যে আইন বলছেন, আমেরিকার আইন অনুসারে এবার মামলার শুনানি শুরু হবে। আর আদালত যে চার্জ গঠন করেছেন সেটা অভিযুক্তকে সেই আদালত জানাবেন প্রথম। এবার সেই জানানোর পর, যে অভিযুক্তকে জানানোর পর স্থির করবে অভিযুক্ত যে জামিন দেওয়া যাবে কি না আদালত। কিন্তু অন্যদিকে যে অভিযুক্ত যদি নিজেকে নির্দোষ বলে দাবি করে তাহলে তার শুনানি শুরু হবে। কিন্তু সেই জায়গা থেকে 5টা আপনার ফৌজদারি মামলা হয়েছে, সেখানে 7 জন অভিযুক্ত, শুধুমাত্র 2 জন নয়, কিন্তু 7 জন অভিযুক্ত, ভাইপো সহ 7 জন অভিযুক্ত। আজকে গৌতম, সাগর দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, কিন্তু ওই আদানি গ্রিন এনার্জি লিমিটেডের বিনোদ জৈন তিনিও কিন্তু এখানে জড়িত আছেন। কিন্তু শীর্ষেন্দুদা, এখানে এসএফআইওর ভূমিকা প্রশ্নের মুখে পড়বে না? সেবির ভূমিকা প্রশ্নের মুখে পড়বে না? অবশ্যই পড়বে, তখন দেখা উচিত ছিল। আর ভারতীয়দের ঘুষ দেওয়ার অভিযোগ এসছে, আজকে সেই কেন্দ্রীয় সরকার, তাদেরও দেখা উচিত কে লাল কার্পেট পেরেছে, রাজ্য না কেন্দ্র, সেটা জনসাধারণ কিন্তু বোঝেন না। কিন্তু সেই জায়গাতে আজকে সারা জীবনের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা তারা এসবিআই রাখবেন, তারা শেয়ার মার্কেটে রাখবেন, আর সেই জায়গাতে মধ্যবিত্তদের এরকম ধস নেমে যাবে, সেটা কিন্তু মানুষ চান না। সর্বরীতি, শুধুমাত্র যে এখানে একেবারে বিরোধীদের চাপে এই মুহূর্তে সংসদে বেশ খানিকটা হলো দমবন্ধ অবস্থা, কোণঠাসা অবস্থা কেন্দ্রের, এমনটা তো নয়, এবার একেবারে আন্তর্জাতিক চাপ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন কি দেবেন না সেটা
এই সারদার কেলেঙ্কারির নায়ক কুণাল ঘোষের কাছ থেকে শুনতে হবে। ওটা কোনো বিষয় না। মণিপুর প্রসঙ্গে বিবৃতি জানতে চেয়েছিল, দীর্ঘদিন পরে 30 সেকেন্ড সময় দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আমরা দেখেছিলাম সংসদের বাইরে। বারবার যেটা বলতে চাইছি যে বৃহত্তর কাজগুলো আদানি যে যে রাজ্যে করেছেন সেই রাজ্যের টাইম ফ্রেম অনুযায়ী বিজয়ন তাহলে মুখ খুলুক, তারা অভ্যন্তরীণ তদন্ত করুক, অভ্যন্তরীণ তদন্ত করুক। কি আশ্চর্য, এসএফআইইউ কি জন্য আছে, দেয়া হয়েছে কেন্দ্রের কোম্পানি বিষয়ক মন্ত্রক কি জন্য আছে, সেমি কি জন্য আছে, আজকে সন্তোষ রাজ্যের সন্তোষ বিজয়নে যে যে রাজ্যের সরকার গৌতম আদানির পৃষ্ঠপোষকতা কারা করে থাকেন? কেন হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পরেও প্রধানমন্ত্রী একটি বাক্যও খরচ করেননি গৌতম আদানি সম্পর্কে? সেদিন যদি সাবধান হতেন তাহলে কি আজকে আন্তর্জাতিক বাজারে দেশের মুখ এভাবে পুড়তো? প্রশ্ন কি উঠবে না?